শীত মানে না, বাসা বাড়ি নাই, কি করবো, রাস্তায় তো থাকতেই। পৌষের হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট, বিভিন্ন স্থানে ঝরছে কুয়াশা বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডায় স্থবির জনজীবন, বিপাকে শ্রমজীবীরা। ভ্যাট হার বাড়লে জীবনযাত্রার খরচ বাড়বে আরেক দফা, দ্রব্যমূল্য কমাতে মূল্যনীতি বাস্তবায়নে সন্তুষ্ট নন অর্থনীতিবিদ, কর বৃদ্ধির উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। মামলার আলামত নষ্টের 11টি উল্লেখযোগ্য প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো গোপন করে আদালত তাসির দেয়। কি পেশেন্টওয়ালা টাকাওয়ালা, ওরা টাকা দিলেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ধর্ষণের দিন আলামত সংগ্রহ করলেও তালিকায় দেখানো হয় 7 দিন পরের তারিখ, ভিডিও নষ্ট করেন তদন্ত কর্মকর্তা, ভিন্ন খাতে নিতে হাত মেলান বগুড়ার পুলিশ, ডাক্তার ও পেশকার। সন্তানের লাশ পাবেন কান্দে উঠে, এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কিছু নাই। কোষাগারের টাকা দিয়ে আমরা পথ্য চাই, আমরা ঔষধ চাই, আমরা আমাদের চিকিৎসার ব্যবস্থা চাই। এবং ধলেশ্বরী বুড়িগঙ্গা তীরে দ্বিতল সড়কের কাজ চলছে জোরে সোরে, ডেস্ক স্ল্যাব বসানো শুরু, প্রকল্প জুড়ে কর্মযজ্ঞ, আগামী ডিসেম্বরে চালুর পরিকল্পনা। শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং নরসিংদীর জেলখানা মোড়ে আছেন আশিকুর রহমান পিয়াল। সরাসরি শুরুতেই যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, তারা বলছেন গত রাত থেকে ঠান্ডা কনকনে বাতাসের সঙ্গে যেমন ভাবে কুয়াশা পড়েছে, সেজন্য তাদের কিন্তু বেশ কষ্ট হচ্ছে। আজকে সকালে অনেকেই মনে করেছিলেন হয়তো বা বৃষ্টি হচ্ছে, কিন্তু না, এই প্রচন্ড শীতের কারণে, কুয়াশা পড়ার কারণেই তাদের এমনটা মনে হচ্ছে। এবং শ্রমজীবী মানুষের কথা যদি বলি, তারা গতকাল রাত্রে থেকে শহরের বিভিন্ন জায়গায় যারা ভাসমান অবস্থায় থাকেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন আমরা দেখতে পেয়েছি। গতকাল সারা রাত আমাদের সহকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং দেখেছেন যে শ্রমজীবী মানুষ আসলে কতটা কষ্ট করে জীবনযাপন করছেন। এবং এখন যদি বলতে চাই, সকালের এই সময়টাতে এসে মানুষের কিন্তু ভোগান্তি একদম চরমে পৌঁছে গেছে। কারণ একে তো ঠান্ডা হাওয়া, তার উপর যেহেতু পেটের তাগিদে রাস্তায় বের হতে হয়েছে, তাই তাদের কিন্তু কণ্ঠে সত্যিকার অর্থেই আমরা একটি আর্তনাদ শুনতে পেয়েছি। পাশাপাশি তারা বলছেন যে এমন কনকনে ঠান্ডা যদি রাজধানীতে অব্যাহত থাকে, তাহলে তাদের জীবন সত্যিকার অর্থেই সংকটে পড়ে যাবে। কারণ এই ঠান্ডার মধ্যে যারা কোনোভাবেই তাদের যে উপার্জন, অনেকে রিক্সা চালান, অনেকে ভ্যান চালান, অনেকে সকালবেলা বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু এই সমস্যাটির কারণে বেশ কষ্টের মধ্যে রয়েছেন। পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এখন যে অবস্থাটা এদিকে বিরাজ করছে, সবকিছু মিলিয়ে শ্রমজীবী মানুষের কষ্টটা রয়েছে। পাশাপাশি মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আমরা কিছুক্ষণ পর আবহাওয়া অফিসে যাবো। আমাদের গতকাল আবহাওয়া অফিস আমাদের যে প্রস্তুতি জানিয়েছিল যে মৌসুমের চেয়ে কম যে তাপমাত্রা বা মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা গতকাল মূলত অনুভূত হয়েছিল। কিন্তু আজকের যে অবস্থা দেখছি, আজকে আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল থেকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। তো সেই জায়গা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা নতুন বছর যেটি শুরু হয়েছে, যে শীতের যে তীব্রতা, সেই তীব্রতা দিয়েই কিন্তু বছরটি শুরু হয়েছে। আপনাকে জানাই যদি যে গত 1 তারিখে কিন্তু নরসিংদীর সর্বনিম্ন তাপমাত্রা যেটি আবহাওয়া অফিস রেকর্ড করেছে 14., এর পরপরই কিন্তু 2 তারিখে যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কিন্তু নেমে এসে 13.5 এসে নেমে গেছে। আজকের যে তাপমাত্রা আবহাওয়া অফিস সকাল 6টায় রেকর্ড করেছে, সেটি সর্বনিম্ন তাপমাত্রা, সেটি কিন্তু 13.3
3-এ নেমে এসেছে এবং আবহাওয়া অফিস যে বিষয়টি জানিয়েছেন যে আজকের যে আবহাওয়া এবং শীতের যে তীব্রতা সেটি কিন্তু আরো কমে এসে প্রায় 13-তে নামতে পারে এবং এই শীতের তীব্রতার কারণে যে শৈত্যপ্রবাহ হচ্ছে এবং যে শীতল হাওয়া সেই শীতল হাওয়ার কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষরা কিন্তু যে সকাল থেকে যে বিষয়গুলো আমরা দেখেছি তারা কিন্তু কাজের সন্ধানে কিন্তু অনেকেই বের হচ্ছেন না এবং তারা যে বিষয়টি বলছেন গত 2 দিন আসলে তারা ঘরে বসেছিলেন এবং উপার্জন তেমন না থাকা কিন্তু অনেকেই কিন্তু যে জীবনের তাগিদে কিন্তু তারা বাইরে বের হয়ে আসছে এবং যেহেতু আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু যেই মানুষজন যে অনেকেই কিন্তু যে সকালবেলা যে আমরা দেখতাম যে বাজারে বের হওয়া এবং বাজার টাজার করা সেটি কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন কিন্তু বাইরেও বের হচ্ছে না। পাশাপাশি কিন্তু যে দোকানপাটগুলো সেই দোকানপাটগুলো কিন্তু সকালবেলা খুলতে দেখিনি এই শীতের কারণে। আর বিশেষ করে যে এই নরসিংদীর অংশে যেটি 2,500 থেকে ভৈরব পর্যন্ত যে 52 কিলোমিটার অংশ সেই 52 কিলোমিটার অংশে কিন্তু যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে যে যানগুলো চলাচল করছে সেটি কিন্তু খুবই ঘন কুয়াশার কারণে কিন্তু ধীর গতিতে কিন্তু তারা যান চলাচল করছে। পাশাপাশি কিন্তু যে এই যে মহাসড়কের যারা দূরপাল্লার বাস চালাচ্ছেন তারা বলছেন যে মহাসড়কে যে ঘন কুয়াশা সেই ঘন কুয়াশার কারণে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই গাড়িগুলো চালাচ্ছে। এই ছিল নরসিংদী থেকে শৈত্যপ্রবাহের সর্বশেষ খবর। শীতের খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নরসিংদীতে, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্তে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়বে আরেক দফা। এই ব্যয় বা মূল্যস্ফীতি কমাতে নেওয়া মুদ্রানীতির বাস্তবায়ন সফল হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ব্যাংকগুলোকে দেয়া ছাপানো টাকা উৎপাদনশীল কাজে ব্যয় নিশ্চিত হলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। দুর্নীতিকে নীতি বানানো বিগত সরকারের পতন হলেও জীবনযাত্রার ব্যয় একটুও কমেনি। জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে ক্রেতাদের হাত। এরই মাঝে উদ্যোগ ভ্যাটের হার বাড়ানো। নতুন গভর্নর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন। উদ্দেশ্য টাকার সরবরাহ কমিয়ে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন। তবে সফলতা না আসার কারণ জানালেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার মুদ্রানীতি যেরকমভাবে কার্যকরভাবে আরোপ করছে সেটার সামগ্রিক সুফল বাজারের থেকে সে নিতে পারছে না। বাজারের সরবরাহ ব্যবস্থা, আমদানি, এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা এবং একইভাবে যে ভাতাগুলো গরিব মানুষ পেত সেগুলো অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে না। অর্থনীতির শ্বেতপত্র বলছে এসব কর্মসূচির সুবিধাভোগীর প্রায় অর্ধেকই ভুয়া। এর তালিকা সংস্কারের পরামর্শ এসেছে। অন্যদিকে ব্যাংকের তারল্য সংকট নিরসনে ছাপানো 22,500 কোটি টাকা মূল্যস্ফীতিকে উস্কে দিবে কিনা প্রশ্ন ছিল দেবপ্রিয়র কাছে। যেহেতু সরকার চায় না যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাক, তাহলে সেই সরকারের পক্ষ থেকে বাধ্য হয়ে দ্বিতীয় সঠিক পদক্ষেপ হিসেবে টাকা ছাপিয়ে উনি এটা দিয়েছে। বিষয়টা হলো যাদের দিয়েছে তারা যদি এইগুলি বিনিয়োগের ভিতরে, উৎপাদনের ভিতরে দিতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাহলে গভর্নর মহোদয়ের যে প্রত্যাশা সেটা সফল হবে। এই অর্থনীতিবিদ আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য মজুদ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। 22 ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে 11,78,000 টনের বেশি ধান, চাল ও গম মজুদ আছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আয় বাড়াতে কর বাড়ানোর উদ্যোগ নেয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলছেন, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সামগ্রিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। এনবিআরের সাবেক এক সদস্য বলছেন, ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়লে দিন শেষে চাপে পড়েন সাধারণ মানুষ। সেক্ষেত্রে যৌক্তিক মাত্রায় একক ভ্যাট হার নির্ধারণ করা উচিত। MS আরিফিনের রিপোর্ট। ঋণের বোঝা বাড়াতে না চাওয়া অন্তর্বর্তী সরকার কর আহরণ বাড়িয়ে বাজেট বাস্তবায়নের পথে হাঁটছে। আর পরিকল্পনা বাস্তবায়নে উচ্চবিত্ত নয়, বরং মধ্যবিত্তের পকেটেই হাত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কারণ হোটেল, রেস্তোরাঁ, বিমানের টিকিট সহ প্রাথমিকভাবে 43টি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যা বাজার বাস্তবতায় আরও চাপ বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ। বাস্তবে সবকিছু ক্রয় ক্ষমতা আমাদের
নাগালে বাইরে চলে যাচ্ছে দিন দিন। সে জায়গায় ভ্যাট বললে তো তাহলে মরার উপর খাড়া হয়ে গেল আমাদের জন্য। আমি একবার ট্যাক্স দিচ্ছি, তারপর আবার কোনো কিছু কিনতে যাচ্ছি, আবার সেখানেও ভ্যাট দিচ্ছি। 7.5 থেকে 15% ভ্যাট যদি আমাদের দিতে হয়, সেটা আসলে অনেকটাই চাপের বিষয়। যদিও অর্থ উপদেষ্টার আশ্বাস, ভ্যাট বাড়লেও দাম বাড়বে না নিত্যপণ্যের। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। তবে সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। এখনো 70% রেস্তোরাঁ, ফুটপাত, স্ট্রিট ফুড সব ভ্যাটের আওতার বাইরে আছে। তাহলে ওইখানে আপনি ভ্যাটের আওতা না বাড়িয়ে যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করে তাদেরকে আপনি একটা আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছেন। আমার পাশের লোক ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, কোনো কমপ্লায়েন্স নাই, কিছু নাই, সেই স্ট্রিট ফুডে ব্যবসা করছে, যে কোনোভাবে ব্যবসা করছে, স্বাস্থ্যের হুমকি সমস্ত কিছু, আর আমি সমস্ত কিছু মেনটেন করে ব্যবসা করছি, আপনি আমার এখানে ভ্যাটের বোঝা চাপাই দিচ্ছেন। এদিকে রাজস্ব নীতি নিয়ে কাজ করা এনবিআর এর সাবেক সদস্য মনে করেন, ভ্যাটের উচ্চ হার আরোপ করে ভোক্তাকে অসুবিধায় না ফেলে বরং যৌক্তিকভাবে একক ভ্যাট হার নীতি গ্রহণ করা উচিত। আগামী বাজেটকে হয়তো টার্গেট রেখেই এখন থেকে সেটা এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই 15% যদি সিঙ্গেল রেট হয় সব ক্ষেত্রে, তাহলে এটা ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। যদি আমরা ভ্যাটকে একই রেটে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে ভ্যাটের হার কমাতে হবে, এবং সেটা কতটুকু হবে যৌক্তিক সেটা সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ড চিন্তা ভাবনা করে তারা নির্ধারণ করবেন। চলতি অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নের কাজ এগিয়েছে আরেক ধাপ। দ্বিতল সড়কে ডেস্ক স্ল্যাব বসানো শুরু হয়েছে। পাইল, পিয়ার ও ডেস্ক প্যানেল সহ প্রকল্প জুড়ে কর্মযজ্ঞ। 2,242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 46.5%। আগামী ডিসেম্বরে নতুন সড়কটি চালুর আশা করছেন প্রকল্প পরিচালক নাসিরউদ্দিনের রিপোর্ট। ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে 6 লেনে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ 2 দিকে প্রসারিত, আর কাশীপুর থেকে চর সৈয়দপুর পর্যন্ত দোতলা 2 লেনে। পুরনো সড়কটি আরও 2 লেনে প্রশস্ত হবে এই অংশে। শীতলক্ষা 3 সেতুর গোলচত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 3.75 কিলোমিটার সড়ক সরাসরি 4 লেন। ধলেশ্বরী বুড়িগঙ্গা তীরে এখন দ্বিতল সড়ক। যানজট এড়িয়ে সড়ক কানেক্টিভিটির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। পাইল, পিয়ার ও ডেস্ক প্যানেল সহ প্রকল্প জুড়েই কর্মযোগ্য। তবে পঞ্চবটি থেকে পোস্তকোলা এবং শীতলক্ষা 3 সেতু থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে প্রশস্ত সড়ক করা গেলে এই কানেক্টিভিটির গুরুত্ব আরও বাড়বে। এখন আমরা এই কাজের চূড়ান্ত পর্যায়ের দিকে আছি। এখন চাইনিজ HDLQ এর প্ল্যান আছে যে 2025 ডিসেম্বরের ভিতরে কাজটা শেষ করার। আমাদের লক্ষ্য আছে যে নির্দিষ্ট যে একটা সময় আছে, ওই সময়ের ভিতরে আমরা কাজটা শেষ করার। বর্তমানে যে কাজের গতি, এই গতিতে কাজ চললে আমি আশাবাদী যে কন্ট্রাক্টর যেভাবে কাজ করতেছে, যদি এইভাবে আমরা কাজ পরিচালনা করতে পারি তাহলে আগামী বছর, দ্যাট মিনস 2025-এর ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। তাই দ্রুত গতিতে চলছে কর্মযজ্ঞ। এবং সব মিলে আমাদের বর্তমান বাস্তব অগ্রগতি, ভৌত অগ্রগতি হচ্ছে 46.5%। তা আমরা এই কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি আমরা সম্পূর্ণ করতে পারব। 2,242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত আধুনিক সড়কে চলতি বছরের ডিসেম্বরেই যান চলাচলের আশা কর্তৃপক্ষের। তাই এখন পুরোদমে চলছে ডেস্ক স্ল্যাবের কাজ। সার্বিক অগ্রগতি 46.5%। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের পৌরসভা ও সিটি কর্পোরেশনে। যথাসময়ে মিলছে না জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এই কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। তবে শীঘ্রই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান অনেক জনপ্রতিনিধি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অপসারণ করা হয় সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের। জনপ্রতিনিধিবিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও 5টি পৌরসভার কার্যক্রম চলছে ধীরগতিতে। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এই কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। এলাকাবাসী জানান, মেয়র কাউন্সিলর না থাকায় প্রশাসনিক কাজ করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে সেবা পেতে নানা জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ তাদের। এটা করতে হবে, এই টাকা এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, মানে হয়রানির কোনো শেষ নাই। সংশ্লিষ্ট যে কর্মকর্তারা যারা আমাদের সেবাটা দিবে তারা কেউই অ্যাভেলেবেল থাকে না। বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো, সমস্যা আমি 20-25 দিন যাবত ঘুরতেছি, ওর বার্থ সার্টিফিকেট সংশোধনী আমি করাইতে পারতেছি না। জনপ্রতিনিধি না থাকাতে আমাদের এলাকার বাসিন্দারা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না। আগে নাগরিক সনদ নিতে হলে একটা মানুষ একটা ফর্ম ফিল আপ করতো, তাৎক্ষণিক আমরা দিয়ে দিতাম। এখন সে নাগরিক সনদটা নিতে হলো তার অনলাইন করতে হবে, এখান তার ট্যাক্সের কাগজ দেখাতে হবে। এখন যে ভাড়াটি আসে ট্যাক্সের কাগজ কোথায় পাবে? তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সনদ দিতে হলে তাকে চিনতে হবে ব্যক্তিগতভাবে। তো আমরা এই যে ওয়ার্ড সচিবরা কাজ করতেন তাদেরকে কাজে লাগিয়ে এবং আমার অফিসারদের সহায়তা আমরা এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। কিছুটা সার্ভিস হ্যাম্পার হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি যাতে জনগণ তাদের সকল সার্ভিস, বিশেষ করে পৌরসভাগুলোতে যেসব সার্ভিস তারা পায় সে সার্ভিসগুলো যাতে সহজে পায় সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভায় বাসিন্দার সংখ্যা অন্তত 25 লাখ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্মাণের 6 মাসও চালু হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবন। পুরাতন ভবন জরাজীর্ণ হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কাজ। তবে হাসপাতাল স্থানান্তর নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয় কয়েকজন হাইকোর্টে রিট করায় স্থগিত হয়ে গেছে সে কার্যক্রম। শীঘ্রই সব আইনি প্রক্রিয়া শেষ করে নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালুর দাবি এলাকাবাসীর। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2024 সালের জুনে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়। একই বছরের 10 সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা ছিল, তবে এখনও তা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, উপজেলার মুলফুতগঞ্জ এলাকা থেকে পুরাতন হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ার আপত্তি জানান স্থানীয় কয়েকজন। এ নিয়ে তারা হাইকোর্টে রিট করলে বিষয়টি স্থগিত হয়ে যায়। 50 বেডের হাসপাতালে যেভাবে কার্যক্রম চলমান থাকার কথা, আমরা আমাদের সন্তুষ্টজনক সেবা দিতে পারছি না, যার কারণে আমাদের কাজকর্মে অনেক বিঘ্নিত হচ্ছে। এদিকে পুরাতন ভবন জরাজীর্ণ হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা, এমনকি প্রশাসনিক কাজেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। পুরাতন ভবনে ঠিকমতো সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান খোদ সিভিল সার্জনও। 2 জন মানুষের বেশি বসতে পারে না, বেশি লোকজন আসলে গ্যাদারিং হয়, একসাথে আমি অনেকগুলা কাজ করতে পারি না। সেবাটা যেভাবে দেওয়ার কথা সেগুলো পরিপূর্ণ নাই। বিভিন্ন কোয়ার্টার এবং ডরমেটরিগুলোতে আমরা সেবাগুলো দিয়ে যাচ্ছি। আমাদের এক্সরে রুম না থাকায় আমরা এক্সরে করতে পারছি না এবং বিভিন্ন সেবাগুলো আসলে সীমিত পরিসরে দিতে পারছি। শিগগিরই সব আইনি প্রক্রিয়া শেষ করে নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালুর দাবি এলাকাবাসীরও। যারা স্বাস্থ্য সমস্যায় ভুগতেছে তারা ওই ঢাকামুখী হচ্ছে, শহরে যাওয়ার কারণে তাদের সময় অপচয় হচ্ছে, অর্থনৈতিকভাবেও তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যদি এটাকে আসলে চালু করা না যায়, যেখানে চিকিৎসা যে সরঞ্জামাদি রয়েছে এটা কিন্তু আসলে নষ্ট হতে পারে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণে ব্যয় হয় 51 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেন্টার থাকলেও হাওরে নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। যাদের জন্য নির্মাণ করা হয়েছে সেই এলাকাবাসী জানেন না ভবনগুলোর নির্মাণের উদ্দেশ্য। 2018 সাল থেকে কিশোরগঞ্জের 3টি উপজেলায় চলা এই প্রকল্পে এ পর্যন্ত 14টি মুজিব কিল্লার মধ্যে কাজ শেষ হয়েছে 3টির। তবে মানুষের কাজে কেন লাগছে না তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীর তীরে নির্মাণ করা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পল্লী মুজিব কিল্লা। বিশাল ভবনে সবকিছু আছে, শুধু নেই মানুষের বিচরণ। পরিত্যক্ত হয়ে আছে 2 বছর আগে নির্মিত কিল্লাটি। একই উপজেলার ঘাগড়া ইউনিয়নে নির্মিত মুজিব কিল্লারও একই অবস্থা।
2018 সালে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় 14টি মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে 3টির কাজ শেষ হয়েছে ও 2টির টেন্ডার হয়েছে। সড়ক না থাকা ও জমি নিয়ে জটিলতায় এখনও কাজ শুরু হয়নি বাকিগুলোর। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নির্মাণ হওয়া কিল্লার ভবনের ভেতরের আসবাবপত্র নষ্ট হচ্ছে। এমনকি নির্মাণের পর থেকেই ভবনগুলো পরিত্যক্ত। এলাকাবাসী বলছেন, মুজিব কিল্লা নামে ভবনগুলো কেন নির্মাণ করা হয়েছে তা জানে না কেউ। ঘূর্ণিঝড়, বন্যায় আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন সেন্টার থাকলেও হাওর এলাকায় এসব ভবন নির্মাণের অর্থ নেই তাদের কাছে। এখানে কিসের জন্য তৈরি হয়েছে আর যদি বন্যার জন্য তৈরি হয়ে থাকে কোনো হয়ে আমরা আজ পর্যন্ত এটা শুনি নাই, জানিও না। আর আমাদের এলাকার কোনো লোক এখানে আসে, যারা করছে তারাই বলতে পারবে। আমার জানা মতে এটা এলাকাতে কোনো কাজও আসে না, এটা কোনো অকেজো। কন্ট্রাক্টর আইতেছে না সময় মতে, আয় দেখতেছে না, এটা তালাশ লইতেছে না, এবারে আছে, এই কারণে নষ্ট হইতেছে। বন্যায় আশ্রয় ও শুষ্ক মৌসুমে সামাজিক অনুষ্ঠান করার জন্যই ভবনগুলো নির্মাণ করা হয় বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা। তবে মানুষের কাজে কেন লাগছে না তা জানাননি তিনি। দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে। কিশোরগঞ্জের 14টি মুজিব কিল্লা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কৃষি আবহাওয়া বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পূর্বাভাস জানাতে রাজবাড়ীর 42টি ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন করা হয় আবহাওয়া তথ্য বোর্ড, স্বয়ংক্রিয় রেইন গেজ মিটার ও সৌর বিদ্যুৎ প্যানেল। তবে স্থাপনের 7 বছরেও এ প্রযুক্তির কোনো সুফল পাওয়া তো দূরের কথা, এ সম্পর্কে জানেনই না কৃষকরা। দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে এসব যন্ত্রপাতি। তবে কৃষি বিভাগ বলছে, নষ্ট যন্ত্রগুলো মেরামতের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশিকুর রহমানের রিপোর্ট। রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালে স্থাপন করা হয়েছে আবহাওয়া তথ্য বোর্ড। এর মাধ্যমে আগামী 3 দিনের আবহাওয়া সংক্রান্ত নানা তথ্য জানানোর কথা কৃষকদের। তবে বাস্তবতা ভিন্ন। 7 বছর আগে এ বোর্ড স্থাপন করা হলেও এর কোনো সুফল পাননি কৃষকরা। বোর্ডের নিচে দায়িত্বশীল কৃষি কর্মকর্তার নাম ও ফোন নম্বর থাকার কথা থাকলেও তা নেই। 2017-18 অর্থ বছরে জেলার প্রতিটি ইউনিয়নে এমন বোর্ড স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বয়ংক্রিয় রেইন গেজ মিটার ও সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয় ভবনের ছাদে। তবে দীর্ঘদিন ধরে অকেজো থাকায় নষ্ট হয়ে গেছে যন্ত্রগুলো। কৃষিকাজের জন্য দৈনিক তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস সহ আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা থাকার কথা থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কৃষকরা বলছেন, ইউনিয়ন পরিষদের দেয়ালে শুধু বোর্ডই দেখছেন তারা, আজ পর্যন্ত কোনো তথ্য পাননি। এই যন্ত্র সম্বন্ধে আমরা আজ পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না যে এই যন্ত্র দিয়ে আমাদের কৃষকের কি উপকার হবে। শুধু টানাই রাখছে, কোটি কোটি টাকা খরচ করে এই মেশিন লাগাইছে, এর যে কি উপকারিতা কৃষক জানেই না। সমস্যাটা সমাধান করার জন্য আমি আমার যারা এই ইউনিয়নে কৃষি অফিসার, যারা সহকারী কৃষি অফিসার আছেন যোগদানরত, তাদেরকে বলেছি এটা সেরে যথাযথ কার্যক্রম শুরু করার জন্য। এসব যন্ত্রপাতি স্থাপনে কত টাকা ব্যয় হয়েছে তার কোনো তথ্য দিতে পারেননি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তবে নষ্ট যন্ত্রগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই যন্ত্রগুলোর যে সারার কারণ এটা আমাদের প্রকল্প থেকেই করবে এবং আমরা প্রকল্পকে বলেছি যন্ত্রগুলো ঠিক করে দেওয়ার জন্য। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার 42টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয় কৃষি আবহাওয়ার যন্ত্রপাতি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল, যেখানে নাও বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা। বাদ পড়েছেন সাকিব, সোহান, খালেদ, নাইমরা। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। নতুন করে যুক্ত হচ্ছেন জাকের, রিশাদ আর নাহিদ রানা। চুক্তিতে ফিরছেন সৌম্য, শামীম, সাদমান ইসলাম অনিক। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানোর ও পরিকল্পনা আছে বোর্ডের। মাহবুব রিমনের রিপোর্ট। নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, যেখানে পরিবর্তন পরিমার্জন হলেও গেল 2 বছর যে সংখ্যাটা ছিল 21। তবে এবার মোটে 4টা টেস্ট খেলবেন টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফ ফর্ম, তাই তো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা।
ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে 2 দফা আলাপ সেরেছেন লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা। তবে বাস্তবতা মেনেই বাদ পড়ছেন সাকিব আল হাসান। গেল বছর থেকে বাদ পড়া এই তালিকায় আছেন সোহান, জয়, জাকির, খালেদ, নাইমরা। তবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল। বর্তমানে শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডেতে খেলছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানাবেন তিনি। তাই তো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে আছে এর ওপরই। 3 ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনেক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। জায়গা পাচ্ছেন রিশাদ, নাহিদ রানা, তানজিদ তামিমও। ফিরছেন সৌম্য সরকার। 2021 সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারিও। পরিবর্তন আসছে ফরম্যাটেও। শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। 3 ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন। জাকেরও থাকতে পারেন 3 ফরম্যাটেই। এ দফায়ও 3 ফরম্যাটেই টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের স্যালারি, বাড়তে পারে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও। গত 4 মাসে কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহ নিয়ে সেটা করেছে। আগের তুলনায় বেশি ওপেন লিস্টে দেখিয়েছে, আর বেশি ফিনান্সিয়াল সাপোর্টে দিয়েছে। সো আমার ক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষেত্রে তার অন্য থেকে কিছু হবে। আশা করবো যে এখানেও তারা বেনিফিটেড হবে এবং সিলেক্টার্সে যখন সিলেকশন দেবে তখন আমরা সেদিন আলাপ করতে পারবো। এই তালিকার বাইরে গেলবারের মতো এবারও পেসার এবাদত হোসেনকে বিশেষ বেতন দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও। চলতি মাসের শেষে ঘোষণা করার কথা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে বিপিএলে আজ 2 ম্যাচ। ঢাকার প্রথম পর্ব শেষ হবে এই ম্যাচ দুটোর মাধ্যমে। দুপুরে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ চিটাগং কিংস, আর রাতে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। প্রথম ম্যাচ হারলেও দারুণভাবে দ্বিতীয় ম্যাচ জয় তুলে নিয়েছে রাজশাহী। কিংসের বিপক্ষে মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাসে টুটুম্বুর পদ্মা পারের দলটি। অন্যদিকে প্রথম ম্যাচ হারে কিছুটা ব্যাকফুটে চিটাগং। লাইন আপে দুর্দান্ত কিছু ক্রিকেটার থাকলেও প্রথম ম্যাচে তাদের খুঁজে পাওয়া যায়নি খুলনার সামনে। আশা এ ম্যাচ দিয়ে ছন্দে ফিরবেন তারা। রাতের ম্যাচটা গুরুত্বপূর্ণ ঢাকার জন্য। ঢালিউড মেগাস্টার সাকিব খানের দল এখনও জয়ের দেখা পায়নি এবারের আসরে। অন্যদিকে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে মিরাজের খুলনা টাইগার্স। চিটাগংকে হারিয়ে রীতিমতো উঠছে তারা। এবার লক্ষ্য ঢাকাকে হারিয়েই যেতে চায় সিলেট পর্বে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অভাব তো আর শীত মানে না। বাসা বাড়ি নাই, কি করবো, রাস্তাঘাটে তো থাকতেই। পৌষের হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট। বিভিন্ন স্থানে ঝরছে কুয়াশা, বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডায় স্থবির জনজীবন, বিপাকে শ্রমজীবীরা। ভ্যাট হার বাড়লে জীবনযাত্রার খরচ বাড়বে আরেক দফা। দ্রব্যমূল্য কমাতে মুদ্রানীতি বাস্তবায়নে সন্তুষ্ট নন ডক্টর দেবপ্রিয়। কর বৃদ্ধির উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।